আমি আমার পিতার পরিচয়, আমার শ্বশুরের পরিচয়, আমার ভাইয়ের পরিচয় আমি রাজনীতিতে আসিনি। বেগুন, কুমড়া, বটি, ঢোল, চাকি এগুলো একটা রাজনৈতিক দলের মার্কা হতে পারে না। বিএনপি সৃষ্টির আগেই কিন্তু আমাদের সাথে বিএনপির সাথে সম্পর্ক। কথাটা শুনতে একটু ব্যতিক্রম মনে হয়। 5 আগস্টের পর আপনার দলের নিবন্ধন হয়েছে, এখন দলের সাংগঠনিক অবস্থা কি? ধন্যবাদ। বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশের রাজনীতিতে একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন। 1974 সালে বাংলাদেশ লেবার পার্টি প্রতিষ্ঠিত হয়। 75 সালে শেখ মুজিবুর রহমান বাকশাল করার কারণে লেবার পার্টিও নিষিদ্ধ হয়ে যায়। 1977 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় রাজনীতি শুরু করলে লেবার পার্টি অন্যান্য দলের ন্যায় আবার রাজনীতি করার সুযোগ পায়। আমাদের পথ চলা দীর্ঘ পথপরিক্রমা। তবে আমরা 2008 সালে নিবন্ধন প্রক্রিয়া শুরু হওয়ার পরে আমরা 14 সালের নির্বাচনের আগে 13 সালে, 18 সালের নির্বাচনের আগে 17 সালে এবং 24 সালের নির্বাচনের আগে 23 সালে আমরা নিবন্ধন প্রক্রিয়ায় যুক্ত হয়েছি। নানা প্রতিকূলতা এবং রাজনৈতিক প্রতিহিংসা এবং বিপরীত স্রোতে আমাদের অবস্থানের কারণে আমাদের যোগ্যতা যথাযথভাবে পালন করার পরেও আমরা নির্বাচন কমিশন থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। আমরা নিবন্ধন পাইনি। নির্বাচন কমিশন থেকে নিবন্ধনের জন্য যেই শর্ত রয়েছে সকল শর্ত আমরা প্রতিপালন করেছি, তারপর আমাদেরকে তারা পায়নি মর্মে আমাদেরকে নিবন্ধন দেয়নি। এবারও ঠিক একইভাবে 2023 সালে আমাদেরকে তাদের বিবেচনায় আমাদেরকে নিবন্ধন দেয়নি। আমরা পরে ন্যায় বিচারের স্বার্থে উচ্চ আদালতে গিয়েছিলাম। উচ্চ আদালত থেকে দীর্ঘ লড়াই, 36 বার এই মামলার শুনানি হয়েছে এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের লয়ার উপস্থাপন করেছে। আমরা ন্যায় বিচার পেয়েছি আদালত থেকে এবং 2025 সালের 29শে মে আমাদের রায় হয়েছে। আমরা প্রতীকটার জন্য বেশ কিছু সময় আমরা অপেক্ষা করেছি। জানেন যে নির্বাচন কমিশনে যে নির্বাচন একটা রাজনৈতিক দলগুলোর যেই প্রতীক বরাদ্দ রয়েছে, বেগুন, কুমড়া, বটি, ঢোল, চাকি এগুলো একটা রাজনৈতিক দলের মার্কা হতে পারে না। তো ঠিক একইভাবে আমরা অপেক্ষায় ছিলাম যে নতুন কিছু প্রতীক আসবে। সেই প্রতীকের জন্য অপেক্ষা করে আমরা একটা সুন্দর প্রতীক পেয়েছি, যেটা জননন্দিত এবং মানুষের পরিচিত আনারস মার্কা। আমাদের কার্যক্রম চলছে এবং লেবার পার্টি আমরা দেশব্যাপী বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে ছিলাম, আমাদের নেতাকর্মীরা রাজপথে ছিল এবং 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে আমাদের লেবার পার্টির 2 জন শাহাদত বরণ করেছেন। লেবার পার্টির নেতা আউয়াল মিয়া এবং ছাত্র মিশনের নেতা নাঈম হাওলাদার জীবন দিয়েছেন। লেবার পার্টির ইতিহাসই হচ্ছে আন্দোলন সংগ্রাম এবং আত্মত্যাগের ইতিহাস। জি, আপনি নির্বাচনে অংশ নেবেন পিরোজপুর 2 আসন থেকে। নির্বাচনী এলাকার অবস্থা কি এবং এমপি হতে আপনি কতটুকু আশাবাদী? ধন্যবাদ। দেখুন, লেবার পার্টি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা পানি যেমন স্বচ্ছ, আমাদের রাজনীতি তেমন স্বচ্ছ। লেবার পার্টি তথাকথিত অন্যান্য রাজনৈতিক দলের মতো নয়। আমাদের একটা আইডিওলজি রয়েছে। আমরা অমরই সাম্যবাদী বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে শোষণমুক্ত ইনসাফ ভিত্তিক একটা জনকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারলে শুধু খাই রাজনীতি এবং লুটপাটের গণতন্ত্র দিয়ে শুধু একটার পর একটা সরকার আসবে, একটা সরকার যাবে, যেটা মুক্তিযুদ্ধের পরে আমরা অনেকগুলো সরকার কিন্তু আমরা হাত বদল হতে দেখেছি। লেবার পার্টি শুধুমাত্র ক্ষমতার হাত বদল চায় না, একটা অর্থবহ পরিবর্তন চায়। আমরা নিবন্ধন হওয়ার পরে লেবার পার্টির নির্বাহী কমিটির সবাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 100 আসনে আমাদের প্রাথমিকভাবে লেবার পার্টি প্রার্থী দেবে। সে মোতাবেক আমাদের কার্যক্রম চলছে। মনোনয়ন আমাদের সংগ্রহ করছে আমাদের প্রার্থীরা, দলীয় মনোনয়ন। এবং আমাদের সিদ্ধান্ত যে দলীয় প্রধান হিসাবে আমি 2টি আসনে নির্বাচন করব। প্রথমত হচ্ছে 1 নম্বর জালকাঠি 1 আসন থেকে রাজাপুর কাঠালিয়া, 2 হচ্ছে পিরোজপুর 2 ভান্ডারিয়া কাউখালী নেসারাবাদ। আমরা সর্বপ্রথম গুরুত্ব দিচ্ছি জালকাঠি 1 আসনকে এবং সেখানে আমাদের ব্যাপকভাবে আমরা আমাদের জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি।
আমাদের প্রার্থীরা আমাদের দলীয় প্রচারণার জন্য কাজ করবে। আপনি জোটের কথা বলেছেন, দেখুন আমরা দীর্ঘকাল যাবৎ একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে আমরা যুক্ত ছিলাম। লেবার পার্টির জন্মলগ্ন থেকেই একটা জোটের রাজনীতিতে তারা আবদ্ধ। বিএনপি সৃষ্টির আগেই কিন্তু আমাদের সাথে বিএনপির সাথে সম্পর্ক। কথাটা শুনতে একটু ব্যতিক্রম মনে হয়। আপনি জানেন যে বিএনপির আগে যেই নাম ছিল তা ছিল জাগদল। এই জাগদল, লেবার পার্টি, ন্যাপ ভাসানী ন্যাপ, মুসলিম লীগ সহ তৎকালীন সময় জোট হয়েছিল জাতীয়তাবাদী ফ্রন্ট, যা পরবর্তীকালে ফ্রন্ট বাদ দিয়ে দল হয়ে যায়। সেই জাতীয়তাবাদী ফ্রন্টের অন্যতম শরিক দল ছিল বাংলাদেশ লেবার পার্টি। আমরা 2007 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রথমে আমরা সমমনা দল হিসাবে 4 দলীয় জোটের পাশাপাশি কাজ করছি এবং আমি নেতৃত্বে ছিলাম। সেই সময় থেকে শুরু করে 2012 সালে 18 দলীয় জোট, 2022 সালে আমরা সেই জোট ভেঙে দিয়ে আমরা নতুন করে যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে দীর্ঘ আন্দোলন সংগ্রামে, বিএনপি একদিকে তাদের 12 দল মিছিল করত, আমরা লেবার পার্টি আলাদাভাবে মিছিল করতাম। একদিকে এলডিপি, বিএনপি এবং সমমনা জোট, আমরা একটা জোটের সমানই কিন্তু লেবার পার্টি ভূমিকা রেখেছে। একটা জোটের যেই পরিধি ছিল, লেবার পার্টি একটা দল হিসাবে তার ক্ষমতা, তার রাজনৈতিক অবস্থান কোনো অংশে কম প্রদর্শন করেনি। তো সেই হিসাবে আমরা বিএনপির সাথে আমাদের একটা দীর্ঘকালের একটা সুদীর্ঘ বন্ধন রয়েছে। তো পাশাপাশি আরও আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতিতে আরও অনেক জোট হচ্ছে, হওয়ার চেষ্টা করছে, তারাও আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে। তো আমরা প্রথমত বিশ্বাস করি যে বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার, আইনের শাসন, ন্যায় বিচার এবং দীর্ঘ পথ পরিক্রমায় যে মামলা, হামলা, নির্যাতন, নিপীড়ন, আয়নাঘর, গুম, খুন, এর কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু ঝড়টা গেছে বিএনপির উপর থেকে। তো আজকে বাংলাদেশের যে গণতন্ত্রের প্রতিষ্ঠার যে লড়াই, এই প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা বিশ্বাস করি যে বিএনপি হচ্ছে প্রধানতম একটা ভ্যানগার্ড, এবং এই বিএনপির হাত ধরেই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসলে এদেশের যেই কাঙ্ক্ষিত যেই উন্নয়ন এবং মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটা রয়েছে, এই জাতীয়তাবাদী শক্তি এবং ধর্মীয় মূল্যবোধের বিশ্বাসী শক্তি, সেটা আমরা বিশ্বাস করি যে সম্ভব হবে। এজন্য আমরা অপেক্ষায় থাকব যে বিএনপির সাথে আমাদের সাথে কথা হচ্ছে, আমাদের সাথে যোগাযোগ আছে। আমরা আমাদের একটা প্রার্থী তালিকা বিএনপির কাছে দিয়েছি যে আমাদের এই আসনগুলোতে আমরা বিবেচনার জন্য তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা জানি যে বিএনপির অনেক রয়েছে, প্রতিকূলতা রয়েছে, তাদের অনেক দল রয়েছে, সমমনা দল রয়েছে, তাদের দলের ভিতরে প্রার্থী রয়েছে, সব জায়গাতেই প্রায় কোথাও হাফ ডজন, 1 ডজনও প্রার্থী আছে অনেক আসনে। তো আমরা চাচ্ছি যে তারা আমাদেরকে যথাযথ মূল্যায়ন করবে, এটাই আমরা প্রত্যাশা করি। আপনি যে আসন থেকে নির্বাচন করছেন, সেই আসনে বিএনপি কি তাদের প্রার্থী স্থগিত করবে বা সমঝোতায় আসবে কিনা, এই বিষয়ে কোনো ইঙ্গিত পেয়েছেন কিনা? দেখুন, বিএনপির সাথে আমার নতুন করে কোনো সম্পর্ক নয়। আমি বিগত 2018 সালে ধানের শীষ মার্কায় নির্বাচন করেছি। এবারে অনেকই প্রার্থী আছেন, নতুন প্রার্থী আছেন, কিন্তু বিএনপির সাথে আমার দীর্ঘকালের সম্পর্ক, নির্বাচন কেন্দ্রিক সম্পর্ক, যার কারণে আমাদের যেখানেই বিএনপি ছাড় দিবে সেখানে বিএনপির কোনো বিদ্রোহীও থাকবে না, সেখানে বিএনপির কোনো আলাদা কোনো প্রার্থী থাকবে না। এবং এখন পর্যন্ত আমরা জানি যে আমাদের যার যার প্রতীকে নির্বাচন করার একটা সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে, কিন্তু এটা থাকবে না। আপনি ঘোষণা দিয়েছেন যে 100 আসনে প্রার্থী দিবেন, তো সেখান থেকে বিএনপির কাছে কয়টা আসন চেয়েছেন এবং তারা কয়টা দিবে বলে আশ্বস্ত করেছে? দেখুন, লেবার পার্টি আজকে আমাদের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী 24 তারিখে আমরা পালন করব। তো দীর্ঘদিন পরে আমাদের নিবন্ধন হয়েছে। দীর্ঘ প্রায় 15 বছর যাবৎ আমরা নিবন্ধন প্রক্রিয়ায় লড়াই সংগ্রাম করেছি, আমরা অফিস করেছি, বারবার আমাদের অনেক টাকা পয়সা আমরা নষ্ট করেছি। এর মধ্য দিয়ে আমাদের নিবন্ধন হয়েছে। আমাদের নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস, আগ্রহ, তারাও নির্বাচন করবে, তাদেরও অনেকেরই জনপ্রতিনিধি হওয়ার অনেকের আকাঙ্ক্ষা রয়েছে। তো সে মোতাবেক আমরা মনে করি যে আমাদের প্রচারের প্রশ্ন আছে যে লেবার পার্টি বাংলাদেশের বড় কোনো রাজনৈতিক দল নয়। তো আমাদের প্রতীককে পরিচিত করার জন্য এবং মানুষের মাঝে আমাদের লেবার পার্টির যে রাজনৈতিক দর্শন ও সাম্যবাদ,
তো এটাকে প্রচারের জন্য আমরা এই নির্বাচনের এই সময়টাকে একটা মোক্ষম সময় হিসাবে মনে করি। সেই হিসাবে আমাদের প্রচার কাজ চলবে এবং আমরা যাদেরকে সিলেকশন করব বা যাদেরকে মনোনয়নের প্রশ্নে আমরা সিদ্ধান্ত নেব, এগুলোকে আমরা বিএনপির সাথে হোক আর যার সাথেই হোক, আমাদের সাথে যাদের সাথে আসন সমঝোতা হবে, আমরা সেখান থেকে আবার আমাদের প্রার্থীদেরকে আমরা স্থগিত করব। জি, একসময় আপনার সাথে জামাতের বেশ সুসম্পর্ক ছিল। 20 দলীয় জোটের অনেক দলকে জামাত টাকা দিত, এরকমটা শোনা যায়। আপনি কি কখনো জামাতের কাছ থেকে টাকা নিয়েছেন বা এরকম কোনো কিছু হয়েছে কখনো? দেখুন, বিএনপির সাথে আমরা আন্দোলন করতে গিয়ে আমাদের সাথে অনেক সংগঠনের সাথে পরিচয় হয়েছে, সম্পর্ক হয়েছে। জামাত ইসলামীও বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো রাজনৈতিক দল নয়। তাদেরও বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংসদীয় রাজনীতি সব জায়গাতেই তাদের একটা অবস্থান রয়েছে, তাদের অংশগ্রহণ রয়েছে। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জামাত ইসলামীর অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। বিগত জুলাই অভ্যুত্থানেও তাদের অনেক অবদান রয়েছে। তো একটা রাজনৈতিক দলের সাথে সম্পর্ক থাকা আর তাদের অর্থ পুষ্ট হয়ে রাজনীতি করা দুই জিনিস। জামাতের সাথে আমার সাথে সম্পর্ক এখনও আছে। আমার সাথে বিএনপির সাথে যেমন সম্পর্ক রয়েছে, আমার সাথে তেমনি জামাতের সাথেও সম্পর্ক রয়েছে, আমার সাথে এলডিপির সাথেও সম্পর্ক রয়েছে, আমার সাথে নাগরিক পার্টির সাথেও সম্পর্ক রয়েছে। আমি একজন মধ্যপন্থার রাজনৈতিক কর্মী হিসাবে আমি সমস্ত রাজনীতির সাথে, গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির সাথে সুসম্পর্ক বজায় রাখতেই আমি পছন্দ করি। আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামীম সাঈদীকে নিয়ে বেশ কিছু বক্তব্য দিয়েছেন, বিশেষ করে আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু বক্তব্য, যে আপনার কাছে টাকা নিয়ে এসেছিল। এটার পিছনের ঘটনাটা যদি একটু বলতেন। আমি প্রথমেই বলছি যে আমার বক্তব্যটা খণ্ডিত আকারে উপস্থাপন করা হয়েছে। আমার এই আর্থিক যেই অভিযোগ করেছি এর সাথে শামীম সাঈদীর শুধুমাত্র মধ্যস্থতা জড়িত। আমি তার কাছ থেকেও টাকা আমি নেইনি, সেও আমার কাছ থেকে টাকা নেয়নি। তিনি 2018 সালের নির্বাচনের সময় পিরোজপুর 1 আসন থেকে বিএনপি জোটের প্রার্থী ছিলেন, আমি পিরোজপুর 2 আসন থেকে বিএনপি জোটের প্রার্থী ছিলাম। আমাদের সাথে বিশেষ বন্ধুত্ব সম্পর্ক রয়েছে। সেই সুবাদে তিনি আরেকজনের দ্বারা প্ররোচিত হয়ে আমাকে নির্বাচন থেকে আমি যেন নির্বাচনে না যাই বা আমার মার্কা যেন আমি ওই সুমন মঞ্জুকে দেই, এই ব্যাপারে তিনি মধ্যস্থতা করতে এসেছিলেন। আমি এই কথাটাই বলেছি, কিন্তু মিডিয়াতে এটা বিকৃত আকারে উপস্থাপন করা হয়েছে। এখানে শামীম সাঈদীর বিরুদ্ধে কোনো অভিযোগ, তার বিরুদ্ধে কোনো দোষারোপ, তাকে নিয়ে কোনো কুরুচিপূর্ণ বক্তব্য বা কোনো প্রকার আপত্তিকর বক্তব্য রাখা হয়নি। জি, আপনার বক্তব্যটাকে বিকৃতভাবে তুলে ধরার কারণে আপনি কোনো হুমকির শিকার হয়েছেন কিনা? আমি কোনো হুমকির শিকার হইনি, তবে আমি ভুল বোঝাবুঝির শিকার হয়েছি। আপনি জানেন যে ফেসবুকে অনেক ধরনের মক জাস্টিস হয় এবং বিভিন্ন ধরনের যেই ভুয়া আইডি দিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করা হয়। বিভিন্ন মানুষ না জেনে না বুঝে আংশিক বক্তব্য শুনে আমার উপরে বিভিন্ন ধরনের মন্তব্য করেছে, যেটা তারাও কখনো করার মতো না। কেননা আমার সম্পর্কে যদি আমার বক্তব্যটি পুরোটা তারা শুনতো, তাহলে এই মন্তব্য তারা করতো না। আমি এই মব জাস্টিসের শিকার হয়েছি। শামীম সাঈদীকে আপনার কঠিন প্রতিদ্বন্দ্বী মনে হয় কিনা? বা আমি আমার যোগ্যতা নিয়ে আমি আমার নিজের পরিচয়ে রাজনীতি করি। আমি মোস্তাফিজুর রহমান ইরান দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে ওঠা একজন, এবং গণতান্ত্রিক আন্দোলনই হচ্ছে কি আমার বেড়ে ওঠার আঙ্গিনা। আমি আমার পিতার পরিচয়, আমার শ্বশুরের পরিচয়, আমার ভাইয়ের পরিচয় আমি রাজনীতিতে আসিনি। আমি যা ধারণ করি বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ধর্মীয় মূল্যবোধ, এটাকে নিয়েই আমি ভোটারদের কাছে যাব। সুন্দর একটা আগামীর সৃষ্টির জন্য যাব। আমি উন্নয়ন অগ্রগতির স্লোগান নিয়ে যাব। আমি বাংলাদেশের মানুষের দীর্ঘ 17 বছরের যে ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রামের সম্মুখ সারিতে আমি ছিলাম। আমি যুবলীগের হামলার শিকার। আমি নিজেই হচ্ছে গিয়ে আওয়ামী বর্বরতার একটা
ক্ষতচিহ্ন, আমার পুরো শরীরটা হচ্ছে গিয়ে আওয়ামী লীগের নৃশংস বর্বরতার শিকার। আমি নিজেই সাক্ষী। আমি দীর্ঘ 5 বার আমি গ্রেপ্তার হয়েছি, মাসের পর মাস, বছরের পর বছর আমি কারাগারে ছিলাম। আমার নামে অসংখ্য মামলা রয়েছে। একজন গণতান্ত্রিক আন্দোলনের কর্মী হিসাবে আমি পার্লামেন্টে যেতে চাই জনগণের কথা বলার জন্য, এদেশের খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষের পক্ষে কথা বলার জন্য, এদেশের নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান হিসাবে আমি তাদের দুঃখ দুর্দশা মহান সংসদে উপস্থাপনের মধ্য দিয়ে আমি চাই যে তাদের জন্য আগামী দিনে তাদের সেই কষ্ট যেন লাঘব হয়। আমি এই কথাগুলোই আমি ভোটারদের কাছে যাব, আমি তাদের কাছে বলবো। আমি মনে করি যে এখানে আমার প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনি যদি এমপি হতে পারেন তাহলে জনগণের জন্য কি করবেন, এবং যদি না হতে পারেন তাহলে আপনার কি করণীয় হবে? দেখুন, আমি এখন পর্যন্ত এমপি হইনি। আমার রাজনীতির বয়স হচ্ছে 39 বছর। আমি রাজনীতিতে আমার কোনো ডিগবাজি নেই। আমি দীর্ঘ 25 বছর যাবৎ লেবার পার্টি করি। তো আমি যেমন জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি, আমাকে যদি জনগণ গ্রহণ না করে আমি আমার এই কাজই করে যাব। আর যদি নির্বাচিত হই তাহলে আমি আমার এলাকার উন্নয়ন, অগ্রগতি, মানুষের দুঃখ দুর্দশা এবং তাদের জাতীয় জীবনে যেই আইনি ভিত্তিগুলো রয়েছে, আপনি জানেন যে এই জুলাই গণ অভ্যুত্থানের পরে যেই জুলাই চার্টারের গঠনের ক্ষেত্রে, জুলাই সনদের ক্ষেত্রে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের আমি অন্যতম অংশীদার হিসাবে আমি কাজ করে যাচ্ছি। তো যার কারণে জাতীয় সংসদে জাতীয় নেতৃত্ব যারা দেয় তারাই যাবে। আমি সেই মহান সংসদে আমার এলাকার মানুষের দুঃখ কষ্ট, তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, এলাকার অবকাঠামো উন্নয়নের জন্য, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য এবং বেকারদের বিশেষ করে চিহ্নিত করে এবং তাদেরকে প্রায়োরিটি বেস আমি তাদেরকে কর্মসংস্থানের জন্য আমি চেষ্টা করব। কিছুদিন আগে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উনি বক্তব্য দিয়েছিলেন যে ওনারা নির্বাচিত হলে বাহিরের জাকাতের টাকা দেশে আনবেন। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি বিষয়টাকে খারাপ দেখছি না। বিষয়টা এজন্য যে ওনারা ইসলামী রাজনীতি করেন এবং বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করেন। ইসলামের অর্থ ব্যবস্থার অন্যতম খাত হচ্ছে গিয়া জাকাত, একটা অন্যতম। সেক্ষেত্রে জাকাত তো গ্রহণ করতে পারে যদি জাকাত গ্রহণের মতো ওই শ্রেণীভুক্ত হয়। তো সেক্ষেত্রে আমাদের দেশে তো অনেক দুঃখ দুর্দশাগ্রস্ত অনেক অভাবী মানুষ রয়েছে, অনেক জাকাত গৃহীতার মতো অনেক লোক রয়েছে। যদি ওনারা বিদেশ থেকে কোনোভাবে কখনো ওনাদের সুযোগ বা ওনাদের দ্বারা হয়, বিদেশ থেকে যদি টাকা এনে দেশের মানুষকে যদি দিয়ে তাদের স্বাবলম্বী করতে পারে, আমি এটাকে বাঁকা চোখে দেখার কিছু মনে করি না। আরেকটা যেটা যে কিছুদিন আগে আমরা শুনতে পেলাম যে হচ্ছে এনসিপি গণ অধিকার পরিষদের সাথে জোট করতেছে। এখন আবার শোনা যাচ্ছে এনসিপি বিএনপির সাথে জোট করবে। সেক্ষেত্রে বিএনপির থেকে একটা এরকম অঘোষিতভাবে ঘোষণা এসেছে যে সবচেয়ে বেশি আসন তাদেরকেই ছেড়ে দেওয়া হবে। তো এনসিপি 5 আগস্টের পরবর্তীতে আত্মপ্রকাশ করা একটি দল, বিএনপির সাথে আরও অনেক দল অনেক আগে থেকে আছে। সেই ক্ষেত্রে এনসিপিকে বেশি আসন ছেড়ে দেওয়াটা, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমাদের প্রধানতম দল হচ্ছে গিয়ে বিএনপি। বিএনপি কাকে কয়টা আসন দেবে, কাকে দেবে না, এটার এখতিয়ার একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তো এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এনসিপি গণ অধিকার একত্রীভূত হওয়ার কথা আমরা শুনেছি, কিন্তু আমি সবসময় বরাবর বলেছি এটা সম্ভব হবে না। কেননা এই সবারই তো অতীত আমরা জানি, এদের সূচনাকাল জানি আমরা। তো এই জন্য আমি এটা নিয়ে কখনো আশাবাদী ছিলাম না। তবে বাংলাদেশে আমরা দেখেছি যে দুর্বল 5টা ব্যাংক একত্র হয়েছে। আজকে বাংলাদেশে উচিত 5টা-7টা দল মিলে একটা রাজনৈতিক দল হওয়া উচিত। তাহলে সংগঠন আরও শক্তিশালী হবে। কারণ এই যাদের যেই আদর্শে, মনে করেন আপনি বাম আদর্শের যদি 10টা সংগঠন মিলে যদি একটা প্ল্যাটফর্ম হয় তাহলে কিন্তু আরও কাজ করতে আরও সুবিধা হয়। ঠিক তেমনি আমরা যারা উদারপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে আমাদের ভিতরে এরকম হতে পারে, একত্রীভূত হতে পারে। তো এইটাকে আমি সাধুবাদ জানাই। আর এনসিপিকে বিএনপি মূল্যায়ন করবে তাদের মতো করে, আমাদের মূল্যায়ন আমাদের মতো করে করবে। এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য বা বিবৃতি নেই।